আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধ শেষ হয়ে যায়নি, সজাগ থাকতে হবে বললেন মির্জা ফখরুল। ঝালকাঠিতে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। শেখ হাসিনার উৎখাতে ভারত কি চীনের কাছে দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছে? বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বললেন জাতিসংঘ। 34 শটের ট্রাইব্রেকারে বাজিমাত আয়াক্সের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ শেষ হয়ে যায়নি, সজাগ থাকতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। এক ফেসিবাদকে পরাজিত করেছি, নব্য ফেসিবাদ যাতে না আসতে পারে তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া অনুষ্ঠানের বিএনপির মহাসচিব বলেন, শিগগিরই চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। খালেদা জিয়া যাতে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান ফখরুল। আজ খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান এবং গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার সরকারের গণহত্যার বিচারের দাবিতে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের কম উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, লোকজন কম কেন? যুদ্ধ শেষ হয়ে গেছে? সবাই না বললে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমাদের অনেক বিপদে পড়তে হতে পারে। মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার একটি নতুন সরকার, অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচন করে দিয়ে যাবে, কিন্তু অনেক জঞ্জাল। এই জঞ্জালকে পরিষ্কার করতে তাদের সময় দিতেই হবে। আমরা সেভাবে কাজ করে যাব, সংগ্রামও চালিয়ে যেতে হবে। সবাইকে ধৈর্য, সহনশীলতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা যদি মনে করেন লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। দেশ এখনো অত্যন্ত একটি ভাসমান অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে ভাঙন চক্রান্তকারী শেখ হাসিনা সে সুযোগ গ্রহণ করতে পারেন। সেই চক্রান্ত শুরু হয়েছে। সাম্প্রদায়িকতার ধুয়ো ও সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই চক্রান্তের অংশ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় শান্তি ব্রিগেড তৈরি করার নির্দেশ দেন। ঝালকাঠিতে আওয়ামী লীগের 14 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। ঝালকাঠির বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের 14 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন। আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মান্নান রসুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু সহ 14 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 60 থেকে 70 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, 4 আগস্ট বিকেলে শহরে আমতলা মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিটিং চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। পরে পেট্রোল দিয়ে অফিসটি জ্বালিয়ে দেয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত নেতাকর্মীরা পলাতক রয়েছেন, তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে। শেখ হাসিনার উৎখাতে ভারত কি চীনের কাছে দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছে? ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র শেখ হাসিনার পদত্যাগ নয়াদিল্লির প্রতিবেশী প্রথম পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও দক্ষিণ এশিয়ার প্রভাবের ভারসাম্য চীনের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অলাভজনক প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট সেন্টারের অ্যাজাংটন ফেলো নিলস্থি সমন্বয়ক সাউথ চায়না মর্নিং পোস্টের দিস উইক ইন এশিয়ায় বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে 5 আগস্ট হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জটিল করে তুলেছে। নীলন্তি সামরনায়ক বলেন, যুক্তিতর্কের দিক থেকে প্রতিবেশী নেতাদের মধ্যে শেখ হাসিনার সঙ্গেই ছিল নয়াদিল্লির ঘনিষ্ঠতম ও সবচেয়ে টেকসই সম্পর্ক। এখন হাসিনার বিদায় ভারতের জন্য আঞ্চলিক সম্পর্ক খারাপ দিকে মোড় নেওয়ার ইঙ্গিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর রাজনৈতিক বিশ্লেষকের মতে, বাংলাদেশ এখন থেকে সংস্কার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত এ প্রক্রিয়া শেষ করতে বেশ খানিকটা সময় লাগবে। তাই অন্তর্বর্তী সরকারকে ভারতের সমর্থন নেওয়া দরকার হবে। 2014 সালে ভারতের নেইবারহুড ফার্স্ট পররাষ্ট্রনীতির উদ্যোগে নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই নীতির উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত বিরোধী তুলে ধরে নির্বাচনী প্রচার চালান। নির্বাচনে জেতার পর দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠান। অগ্রসর হন চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার পথে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের চেয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে প্রাধান্য দিয়েছেন। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বললেন জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘাত দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। ওই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। শেখ হাসিনা আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে গত সপ্তাহে হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশ ভারতে চলে যান। এর মাধ্যমে বাংলাদেশে তার 15 বছরের শাসনের অবসান হয়। পুলিশ ও আধা সামরিক বাহিনী সে সময়ে প্রায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উভয় ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যম ও আন্দোলনে যুক্ত ব্যক্তিদের তথ্য অনুযায়ী গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতার অন্তত 650 জন বাংলাদেশি এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক 10 পৃষ্ঠার প্রতিবেদনটি আজ শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আজ শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের এই সন্ধিক্ষণ মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তায় বিষয়টি জোর দিচ্ছে। 34 শটে ট্রাইবেকারে বাজিমাত আয়াক্সের। ম্যাচ জয়ে মূল ভূমিকা রেখেছেন আয়াক্সের 40 বছর বয়সী গোলরক্ষক রেমকো পাসভির। 5টি সেভের পাশাপাশি ট্রাইবেকারে গোল করেছেন এই গোলরক্ষক। এছাড়া নির্ধারিত 90 মিনিটেও একাধিকবার দলকে রক্ষা করেছেন রেমকো। গত সপ্তাহে অ্যাথেন্সে অনুষ্ঠিত প্রথম লিগের খেলায় আয়াক্স জিতেছিল 1-0 ব্যবধানে। তবে কাল রাতে আমস্টারডামে নিজেদের মাঝে একই ব্যবধানে তারা হেরে যায়। 2 লিগ মিলিয়ে 1-1 সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে পানাথিনাইকোস প্রথম শট এবং আয়াক্স পঞ্চম শট মিস করলে সমতা দাঁড়ায় 4-4। এরপর শুরু হয় সাডেন ডেথ। একটি করে শট যে দল এগিয়ে থাকবে তারাই জয়ী। তবে ট্রাইবেকারে চলে 17তম রাউন্ড পর্যন্ত। শেষ পর্যন্ত পানাথিনাইকোসের টনি ভিলহেনা শট মিস করলেও আয়াক্সের হয়ে বল জালে জড়ান অ্যান্টন গাই। প্রায় 25 মিনিট স্থায়ী ট্রাইবেকার বা পেনাল্টি শট আউটে আয়াক্স ম্যাচ জেতে 13-12 গোলে। ফুটবলের তথ্য উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা বলেছেন, ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাস এটি পেনাল্টি শুট আউটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে 2023 সালের জুলাইয়ে ইউরোপা লিগের প্রথম কোয়ালিফাইং রাউন্ডে মাল্টার ক্লাব জিরা ইউনাইটেড নর্দার্ন আয়ারল্যান্ডের প্ল্যান টোরানকে হারিয়েছিল 14-13 গোলে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।